স্বাগত ৭১-এর খেলা যোগের সাথে আছি আমি কোহিনুর কণা। কলকাতার ক্যাওয়াস ছাড়িয়ে হায়দ্রাবাদ এবং মুম্বাইতে মেসি ম্যানিয়া জমে উঠেছে। সমর্থকরা সবাই খুব খুশি, মেসিকে কাছ থেকে দেখতে পাচ্ছেন, যেমনটা আসলে তারা চাচ্ছিলেন সেটাই পয়সা উসুল বলছেন। এ নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক তাইব অনন্ত। শুভ সকাল। ফাইনালি রদ্রিগো ডি পল টি শার্ট পরলেন স্যান্ডো গেঞ্জি ছেড়ে, কেমন লাগছে? হ্যাঁ, স্যান্ডো গেঞ্জিতে তাকে ভালো লাগছিল ইনফ্যাক্ট। মানে কেন পড়ছে বলুন তো? মানে কি আমার ধারণা, আমার কাছে মনে হয় যে ওয়েদারটা মনে হয় তাকে স্যান্ডো গেঞ্জি পড়তে আসলে, নাকি সে যে বডিগার্ড মেসির। স্যান্ডো গেঞ্জি বলছেন, রাদার আই উড সে ট্যাঙ্ক টপ, এবং তাকে বেশ হ্যান্ডসামও লাগছে। কারণ রদ্রিগো ডি পল বা লুইস সুয়ারেজেরও ধরেন এই ফ্লেভারটা দরকার আছে, যে মেসির আশেপাশে থাকলে আসলে দিন শেষে তাদেরকে বডিগার্ডের মতোই লাগে। তাদের যে একটা খেলোয়াড় সত্তা আছে, তারা যে নিজেদের দেশের হয়ে এত কিছু অর্জন করেছেন, ওই জায়গাটা না ম্লান হয়ে যায় যখন ওই কালকে যখন উপস্থাপক সচিন এবং মেসিকে নিয়ে ওভাবে কথা বলছিলেন। আমার মনে হয় এই ধরনের ইভেন্টে ওনাদের আসলে না থাকাটাই উচিত ছিল। বাট দিন শেষে মেসির যেহেতু ক্লোজ মানুষ, তারা একই সাথে খেলেন একই ক্লাবে ইন্টার মায়ামির হয়ে, সো ওটা হতে পারে যে ঠিক আছে চলো আমি ঘুরতে যাচ্ছি, বা ওইটা যে ভাইয়ের জনপ্রিয়তা কেমন চল দেখায় নিয়ে আসি। হ্যাঁ, ব্যাপারটা ওরকমই হয়েছে। বাট দিন শেষে ইটস রিয়েলি গুড টু সি যে আমরা প্রবাবলি মেসি ভারতে আসার পর যেই দৃশ্যটা দেখতে চেয়েছি, যে সচিন এবং মেসি পাশাপাশি দাঁড়িয়ে থাকবেন, একে অপরের সাথে কথা বলবেন, সেটা আমরা ফাইনালি দেখেছি। এবং ইট ওয়াজ রিয়েলি গুড টু সি যে দুটো স্পোর্টসের দুটো বড় ফিগার একসাথে দাঁড়িয়ে আছেন। নর্মালি ফুটবলাররা আসলে ক্রিকেটের মানুষজনকে চেনেন না, মানে এটাই হয়, ফুটবলের ব্যাপ্তিটা এত বড়। ক্রিকেট তো আসলে কটা কান্ট্রি খেলে, আর ফুটবল তো পুরো পৃথিবী জুড়েই খেলে। আর দুটো টুর্নামেন্টের ওয়ার্ল্ড কাপ দেখলেই বোঝা যায় যে কোনটার কি জনপ্রিয়তা। তো সেই জায়গা থেকে কালকে বারবার যখন সচিন কথা বলছিলেন মেসির সাথে, আমি ক্লিপটা দেখছিলাম, 2-3 মিনিটের একটা ক্লিপ, যে হয়তো অনেক কিছু এক্সপ্লেইন করেছেন তাকে, মেসি হয়তো অত কিছু বোঝেন না। তবে সচিনের আপনি যদি স্পিচটা দেখেন, সচিন যেটা বলেছেন, যে যেই কথাগুলো বলেছেন, এগুলো তো খুব সবে আমরা জানি যে খেলার প্রতি মেসির একাগ্রতা বা খেলাকে নিয়ে তার যেই আপনার চেষ্টা, এবং একটা সময় নিজেকে এই খেলাকে ছাপিয়ে নিজেকে বড় করে ফেলা, এই বিষয়গুলো আমরা সবাই জানি। কিন্তু সচিনের যে জিনিসটা আমার কাছে পুরো স্পিচে খুব স্পেশাল মনে হয়েছে, সেটা হচ্ছে বিনয়। যে আমরা আসলে ভুলে যাই যে শুধু খেলাধুলা কেন, মানে ব্যক্তি জীবনেও তো বিনয়টা অনেক জরুরি, তাই না? মানে অ্যাজ এ পার্সন ইফ ইউ আর নট গুড, তাহলে আপনি যত বড় মাপের মানুষ হন না কেন, খেলোয়াড় হন না কেন, স্পোর্টস পার্সন হন না কেন, দিন শেষে মানুষ আসলে আপনাকে মনে রাখবে না। ওই জায়গা থেকে আমার মনে হয় একজন বিনয়ী সচিন যখন একজন বিনয়ী মেসিকে বিনয়ী বলে উল্লেখ করেন, তখন আমারও খুব বিনয়ী হতে ইচ্ছে করে। তো ইটস রিয়েলি গুড টু সি যে দুই খেলার দুই কিংবদন্তি, দুই বিনয়ী মানুষ একে অপরের সাথে দাঁড়িয়ে ছবি তুলছেন, জার্সি দিচ্ছেন, ফুটবল দিচ্ছেন একে অপরকে, এবং সেটা হাজার হাজার ক্যামেরার সামনে বন্দী হচ্ছে। মানে ওই মেসি এবং সচিনের সামনে ধরেন অজয় দেবগান, টাইগার শ্রফের মতো এত বড় বড় তারকারাও আসলে ক্ষুদ্র হয়ে যায়। এটাই তো খেলাধুলার আসলে মজা। মুম্বাইকে বলা হয় সিটি অফ ড্রিম, এবং সেই স্বপ্নটাই পূরণ হয়েছে। সচিন তার ইন্টারভিউতে বলছিলেন, বা তখন স্পিচে বলছিলেন, যে এই মুম্বাই বা এই মাঠ তাকে অনেকভাবেই পরিপূর্ণতা দিয়েছে। এখানেই তো তিনি আসলে ওয়ার্ল্ড কাপ জিতেছেন, এবং এমন একটা সময় দুজনের দেখা হয়েছে। আরও 14 বছর আগেও তো দুজনের তখন দেখা না হলো, 14 বছর আগেও মেসি কলকাতায় এসেছিলেন বা ইন্ডিয়া সফরে এসেছিলেন, তখন দুজনের কেউই ওয়ার্ল্ড কাপ না, তখন সচিন ওয়ার্ল্ড কাপ জিতেছেন। মেসি তখন ক্যাপ্টেন্সির যে শুরুটা, সেটা এখান থেকে শুরু হয়েছিল। আর 14 বছর পর যদি বলি, দুজনের হাতেই দুটো ওয়ার্ল্ড কাপ আছে, এবং দুজনে নিজেকে কমপ্লিট বলতে পারেন। সেই জায়গা থেকে মুম্বাইতে যখন আসলে আমরা গতকাল দেখছিলাম, যে প্রথমে তো মেসি ছিলেনই মাঠে, সচিন একটু পরে এসছেন। সচিন যখন মাঠে প্রবেশ করে, তখন গ্যালারির সবাই সচিন সচিন বলে আসলে স্লোগান দিচ্ছিলেন, এবং মেসি হয়তো দেখে গেলেন যে ক্রিকেটের গড তাকে তার দেশবাসী কেমনভাবে সম্মানিত করে। মানে এই ব্যাপারটাও তো একটা দারুণ। না, নিঃসন্দেহে, মানে আমার ধারণা যে মেসি হয়তো ক্রিকেট নামটা শুনেছেন, বাট কিভাবে খেলে সচিনকে হয়তো চেনেনও না। হ্যাঁ, সচিনকে হয়তো চেনেনও না, মানে না চেনারই চান্সেস অনেক হাই, মানে আনলেস কালকে হয়তো তাকে আয়োজক থেকে বা কেউ না কেউ ব্রিফ করেছেন, প্রেজেন্টার তাকে ব্রিফ করছিলেন, শুনছিলাম যে তিনি হচ্ছেন সচিন টেন্ডুলকার, তাকে বলা হয় ক্রিকেটের গড, এইভাবে তাকে। এবং আমি এটা অবাকও হইনি, মানে তবে দুজনের যেটা বলছিলাম, যে ধরেন দুজন দুটো স্পোর্টসের কিংবদন্তি, দুজনেই বিনয়ী, কিন্তু আরেকটা জিনিস দেখেন দুজনের ক্যারিয়ারের গ্রাফটাতে, যে দুজনই কিংবদন্তি হয়ে গেছেন কিন্তু বিশ্বকাপ জেতেননি, এবং তারা ক্যারিয়ারের শেষে বিশ্বকাপ জিতবেন এটা নিয়ে একটা জল্পনা কল্পনা ছিল। এবং ওই যে একটা ব্যাপার, যে আপনি যখন কিংবদন্তি হবেন, আপনি যখন আসলে খেলাটাকে ছাপিয়ে নিজে
বড় হয়ে দাঁড়াবেন তখন কিন্তু আপনাকে স্রষ্টাও আসলে বিমুখ করবে না। সচিন 2011 ওয়ার্ল্ড কাপটা যে জিতবেন 28 বছরের খরা শেষে, সেটা কি আমরা জানতাম না। আবার ভারতে জিতবেন, আবার ওয়ানখেড়েতে জিতবেন। তো এই যে একটা সমীকরণ, এটা যে আসলে আমরা যাই বলি না কেন, হ্যাঁ, স্ক্রিপ্ট অন্য কেউ লিখছেন, স্ক্রিপ্টটা তো কেউ লিখছেন। এবং এট দ্য সেম টাইম মেসিটা, ধরেন মেসি যে 2026-এর বিশ্বকাপটা খেলবেন, এটা তো বোনাস বিশ্বকাপ। মেসি এটা জিতলেন না হারলেন ডাজন্ট ম্যাটার, বিকজ আমরা ধরে রেখেছিলাম মেসি 2022 বিশ্বকাপটাই শেষ হবে কাতারে এবং সেটাই তাকে জিততে হবে, এবং তিনি সেটাই জিতেছেন। তো দুজনের জীবনের গল্পটা কিন্তু একই রকম, এবং ফাইনালি তাদের দেখা হলো। মানে আমার খুব খারাপ লাগছে এটাই যে ধরেন এরকম একটা সিচুয়েশনে যে মেসি ভারত সফরে এলেন, 4টা দিন 4টা স্টেট ঘুরে বেড়ালেন, 4টা শহরে গেলেন, ভেরি হেক্টিক একটা ট্যুর তার জন্য, তাই না? বাট তারপরও ভারতে 4টা শহর মেসিকে কাছ থেকে দেখলো। বাট এট দ্য সেম টাইম আমাদের দেশেও একটা ফুটবল খেলা হলো, আমার মনে হয় আপনি সেই প্রসঙ্গে আসবেন। সেই খেলাটাতে কি হলো এবং সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলবই। যেটা আসলে আপনি বলছিলেন যে লিওনেল মেসির জন্য খুব হেক্টিক একটা শিডিউল যাচ্ছে। আমরা যদি দেখি কলকাতায় তিনি লম্বা জার্নি করে এসেছেন, আসার পরেই তার মিট অ্যান্ড গ্রিট ছিল, সবকিছু মিলে তারপরে কলকাতায় আসলে যেটা হলো, সেখানে তিনি 22 মিনিটও মাঠে টিকে থাকতে পারলেন না। সেখান থেকে আমরা হয়তো ধারণা করছিলাম যে এই ট্যুরটা কি আসলে এরপরে আর চলবে কিনা, মেসি কি চলে যাবে কিনা, কিন্তু না, তিনি হায়দ্রাবাদে গেলেন, সেখানে প্রায় 40 মিনিটের মতো সময় দিলেন। সেখানে তো আসলে পরিস্থিতি স্বাভাবিক। এরপরে গতকাল মুম্বাইতে প্রায় 60 মিনিটের মতো তিনি ছিলেন, খেললেন বাচ্চাদের সাথে, সুনীল ছেত্রীর সাথে খেললেন, তিনি পেনাল্টি কিক আউট করলেন। মানে এত কিছুর পরেও তার মুখ দেখে কোনোভাবেই বোঝা যায়নি যে তিনি কি সিচুয়েশনটা পার করে এখানে এসেছেন। এই জন্যই কি আসলে মেসি যে সবার সার্বজনীন, যে মেসি আর্জেন্টিনার ফ্যান হতে হবে না, কিন্তু মেসিকে সবাই ভালোবাসে, এই কারণ কেন? সেটা কেন নয়, মানে ধরেন আমি বিগ ব্রাজিল ফ্যান, আমি বিগ রোনালদো ফ্যান, বাট স্টিল আমার যখনই সুযোগ হয়েছে জীবনে, আমি কিন্তু 20,000 টাকা খরচ করে মেসির খেলা দেখেছি এবং আর্জেন্টিনা ভার্সেস গুয়েতামালার খেলাটা দেখেছি। তো আমার জন্য তো 20,000 টাকা অনেক টাকা, তাই না? আমি সারা জীবন ক্রিকেট কভার করেছি উইদাউট এনি সিঙ্গেল পেনি স্পেন্ডিং। তো সেখানে আমি 20,000 টাকা খরচ করেছি বিকজ আমি মেসিকে দেখতে চেয়েছি। সো মেসি ফ্যান না হয়েও মেসিকে দেখার এই আনন্দটা তো আসলে, কারণ সে কিংবদন্তি, কারণ সে অন্যরকম, কারণ মেসির ওই প্রেজেন্সটা, মেসি যে বল নিয়ে একটু ধরেন শরীরী ভাষায় একটু ঘুরে দাঁড়াবেন, একটা সুপার পাস দেবেন, একটা অ্যাসিস্ট করবেন, একটা গোল করবেন, এই ব্যাপারগুলো, এটা তো মানুষ এই মহাকালের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চায়। আমার ধারণা আপনি, আমরা যারা রয়েছি, যারা পর্দার পেছনে কাজ করেন এই শোতে, বা যারা রয়েছেন পৃথিবীতে ফুটবলকে ভালোবাসেন, সবাই মেসি রোনালদোকে দেখতে চান, কারণ তারা মহাকালকে ছাপিয়ে একটা বড় ক্যারেক্টার হয়ে দাঁড়ায়। এবং কলকাতাতে যেটা হয়েছে খুবই দুঃখজনক। আমার মনে হয় এই বাংলা ভাষাভাষী মানুষদের সমস্যা। হ্যাঁ, মানে এটা শুনতে খারাপ শোনাতে পারে আপনার, কিন্তু এটা আসলে আমাদের সমস্যা। আমরা আমাদের কালচারকে সমৃদ্ধ করতে পারিনি। সমস্যাটা তো হায়দ্রাবাদে হলো না, সমস্যাটা তো মুম্বাইতে হলো না, আমি জানি আজকে মনে হয় দিল্লিতে যাবেন মেসি, এবং আমি প্রিটি শিওর দিল্লিতেও এটা হবে না। বাকি জায়গায় কেন কলকাতায় হলো? কেন বাংলাদেশে লাতিন বাংলার এই ফুটবলাররা, এই নাম না জানা ফুটবলাররা আমরা যে দেখছিলাম শোয়ের আগেই তো আপনার সাথে কথা হচ্ছিল যে লুইস সুয়ারেজকে কোনি দেওয়া হয়েছে কলকাতার মাঠে, ডিপলের হাতে আঁচড় পাওয়া গেছে। মানে কি পরিমাণ তাদেরকে ডিস্টার্ব করা হয়েছে কলকাতায়, এবং করেছেন কারা? সেখানকার রাজনীতিকরা, মানে যারা আনওয়ান্টেড পারসন। আমার কথা হচ্ছে যে ধরেন এই ব্যাপারটা খুব অদ্ভুত। মানে আমি গতকালে একটা খবর পড়ছিলাম যে যেখানে কলকাতার ইস্যুটাকে কেন্দ্র করে 2 মন্ত্রীর মধ্যে নাকি বিশাল একটা ক্যাওয়াজ হয়েছে, এবং সেখান থেকে পাওয়ার এক্সারসাইজের জায়গায় চলে গিয়েছিল, এবং কলকাতায় কোন রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা কোন সেলিব্রিটি, অভিনেতা বা অভিনেত্রী, তারা ওখানে আগে পৌঁছাবেন, ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে। আপনি কালকে ওয়াংখেড়ের দৃশ্য দেখেন, মেসি এবং সচিনকে স্পেস দিয়ে রাখা হয়েছে, যারা টিকিট কেটে এসেছেন তারা যেন দূর থেকে দেখতে পারেন, কারণ ওটাই তো তাদেরকে তো গ্যালারির উপর থেকে তাদেরকে ক্ষুদ্র লাগবে। সো ওই স্পেসটা তো দিতে হবে। আর এবারে ট্যুরটাই তো ফ্যান এনগেজমেন্ট, এইভাবেই তো হওয়ার কথা। দ্যাটস রাইট, মানে ওটাই তো জায়গা। আপনি 12,000-15,000 রুপি খরচ করে মেসিকে, তো আপনি মেসির সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন না, আপনি তো মেসির সাথে ছবি তোলার সুযোগ পাচ্ছেন না। সো মেসিকে যখন আপনার ওই টাকাটা খরচ করে আপনি দেখবেন, তাকে তো আপনার মনের মতো করে দেখতে দিতে হবে, তাকে কিছু একটাতে এঙ্গেজ করতে হবে। কালকে যেমন দেখলাম বাচ্চারা খেলছে, আপনি যেটা বলছিলেন, বা মেসিকে বল দেওয়া হলো, মেসি একটা বল মারলেন, বলটা স্টেডিয়ামেরই বাইরে চলে গেল, এত জোরে মেরেছেন। তো এই দৃশ্যগুলো মানুষ দেখতে গিয়েছে, কলকাতায় সেটা হয়নি, খুবই দুঃখজনক। এবং সৌরভ গাঙ্গুলি পারলেন না আসলে এই দৃশ্যটার সাথে যুক্ত করতে। মানে আমার কাছে মনে হয় যে দিন শেষে বাঙালি ভাষাভাষী মানুষদের, যারা সেটা বাংলাদেশ বলেন, সেটা কলকাতা বলেন, আমাদের আরো সংযত হতে হবে। আমাদের সেটা যে কোনো জায়গায় আবেগে গা ভাসিয়ে একটা সেলিব্রিটি যাচ্ছে, তার সাথে ছবি তোলার জন্য তো খামচে আছড়ে ধরে টেনে, এটা আসলে কোনো কালচার হতে পারে না। আমাদেরকে আরো স্বশিক্ষিত হতে হবে আর কি, এই জায়গাগুলো নিয়ে আমার মনে হয় কালচার হতে হবে নিশ্চয়ই। যার ইনিশিয়েটিভে লিওনেল মেসি আসলেন এবার এত লম্বা একটা সফরে, সেই শতদ্রু দত্ত, তাকে গ্রেপ্তার করা হলো, মানে
খুব তড়িৎ গতিতেই আসলে পুরো ব্যাপারটাকে পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে। শতদ্রু দত্ত তার লাস্ট স্ট্যাটাসের দিকে বলছিলেন যে মানে যখন মেসি ইন্ডিয়াতে আসেন যে এবারেরটা তো হলো, তারপর বর্দাকে আনবে। বর্দা মানে ক্রিশ্চিয়ানো রোনালদোকে মিন করেছেন। সেটা তো আর হচ্ছে না, কারণ যে অবস্থা দেখেছেন, ক্রিশ্চিয়ানো রোনালদোকে তো আমরা চিনি, তিনি তো আসলে এসব জিনিস দেখার পর জানার পরে মনে হয় না আর কখনো আসবেন। মানে একটা বড় সুযোগ হয়তো আমরা মিস করে গেলাম নাকি? না মানে ওই শতদ্রু দত্তের কথা কালকেই ইনফ্যাক্ট আলোচনা করছিলাম কোন একটা জায়গায়, তখন মনে হচ্ছিল যে এই লোক মেসিকে না জানি কত কাঠখড় পুড়িয়ে এনেছেন যাতে হাজার হাজার মানুষ মেসিকে দেখতে পারে, কিন্তু উনি নিজে যে 14 দিনের জন্য পুলিশি হেফাজতে গেলেন, ওনাকে দেখতে কে যাবে এখন? মানে এখন তো সময় নেই, সবাই মেসিকে নিয়ে সিচুয়েশনটাকে ব্যস্ত। এত ডিফিকাল্ট উনি বানিয়ে ফেলেছেন। এবং মানে আমার কাছে মনে হয় কি, ধরেন এই টোটাল সিকিউরিটি যেটা সল্ট লেকের স্টেডিয়ামের তো ঘটনা, মানে ওই সিকিউরিটিটা কেন মজবুত ছিল না, কেন এত তাড়াহুড়ো হলো, কেন দুই মন্ত্রীর ঝামেলার মধ্যে তিনি পড়লেন? দিন শেষে তো কেউ না কেউ অকারেন্সটা করেছেন। আই এম প্রিটি শিওর যে আয়োজক হিসেবে তিনি কখনোই চান সিচুয়েশন এরকম হোক। তিনি চেয়েছেন মেসি একটা নিশ্চয়ই নিরাপত্তার মাধ্যমে এই টোটাল সফরের মধ্যে কলকাতার পার্টটুকু চুকিয়ে চলে যাক, বা এখন যেভাবে চলছে সেটাও তো তার করাই আসলে সিস্টেম যেভাবে চলছে, তো তাই না? এবং আসলে এটার পেছনে কারা কি করেছেন এবং সেই জায়গাগুলোকে খুঁজে বের করা। এবং আমার মনে হয় যে মানে রোনালদো আসার চান্সেস তো আমি আর দেখছি না এখানে। রোনালদো আসার চান্সটা ইনফ্যাক্ট চলে গেল। মাঝখানে একটা সুযোগ ছিল, এশিয়ান কাপের একটা কোন বাছাই পর্বের খেলা ছিল যেখানে আল সেখানে তো নাসেরের তিনি আসেননি। তিনি আসেননি। তিনি আসলে এই ধরনের ছোটখাটো গোয়ার বিপক্ষে খেলা ছিল সম্ভবত, গোয়া এফসি। তো আমার মনে হয় যে এই সুযোগটা আর হবে না, বাট স্টিল তিনি যেটা করেছেন সেজন্য তাকে স্যালুট। মানে ফাইনালি মেসিকে তিনি আনতে পেরেছেন এবং মেসির কারণে অনেক অনেক বাংলাদেশিও দেখলাম যে গিয়েছে ওখানে মেসিকে শুধু দেখার জন্য। সো ইটস রিয়েলি গুড টু সি। বা হ্যাঁ, এখন হয়তো আমাদের পলিটিক্সের দেশের রাজনৈতিক অবস্থা ভালো নয় বলে মেসিকে এই দেশে আনা যায়নি। এমনও হতে পারতো ক্রিশ্চিয়ানো রোনালদো যখন আসছে তখন আমাদের দেশে সবকিছু আসলে ঠিকঠাক চলছিল, চেষ্টা চরিত্র করলে হয়তো রোনালদোকে আমরা আমাদের দেশেও আনতে পারতাম। সেই সুযোগটা মোটামুটি মনে হচ্ছে দরজাটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার এখন প্রশ্নের জায়গাটা হলো, শতদ্রু দত্ত সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু বাংলাদেশে লাতিন বাংলা টুর্নামেন্ট আয়োজন করে এবং বিশৃঙ্খলা, নজিরবিহীন বিশৃঙ্খলা করা হলো। আর্জেন্টিনার ক্লাবের ফুটবলার, ব্রাজিলের ক্লাবের ফুটবলাররা এখনও যেতে পারেনি, হোটেলে বন্দি আছেন। তিনি এখনও ঘুরছেন এবং তিনি বলছেন এই যে ঘটনাটা ঘটলো তাতে বাংলাদেশের ইমেজের কোনো ক্ষতি হয়নি। না এটা আমার মনে হয় খুবই ডিসগ্রেসফুল। এবং আমার মনে হয় যে ধরেন যেটা হয়েছে, আমি একটা রিপোর্ট দেখছিলাম যে রিপোর্টে বলা হয়েছে যে আর্জেন্টিনার ফুটবলাররা তারা যে হোটেলে রাখা হয়েছে তাদেরকে, সেই হোটেলের লবিতে তারা বসে আছেন, তাদেরকে ছাড়া হচ্ছে না। এবং আমার ধারণা আপনাদের চ্যানেলেও একই রকম খবর গিয়েছে যে তাদেরকে আটকে রাখা হয়েছে বিকজ বিল পে করতে বিল পারেনি, পে করা হয়নি। পরে আর্জেন্টিনা দূতাবাস থেকে লোকজন গিয়েছেন এবং তাদেরকে ছাড়িয়ে পরে উত্তরার আরেকটা, দিস ইজ সো ডিসগ্রেসফুল। এবং আমাদের মতো দেশের মানুষের জন্য, যারা আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা মানুষ, যারা ফুটবলকে ভালোবাসি, সেই ফুটবলকে ভালোবাসাকে পুঁজি করে এই ধরনের আয়োজকরা যখন এই ধরনের নিম্নমানের ফুটবল টুর্নামেন্ট তৈরি করেন, আমরা ছিছি করছিলাম শুরুতে কি যে আপনি 10,000 টাকা 5,000 টাকা করে টিকিট রেখেছেন, ফাইনালে 50,000 টাকার টিকিট রেখেছেন, আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে ফুটবলার নিয়ে এসছেন। আমি খুব এক্সাইটেড ছিলাম শুনে যে আমি ভালো একটা ফুটবল খেলা দেখবো। কাফুরও তো আসার কথা হ্যাঁ, ছিল। কাফু, ক্যানেজিয়া। পরবর্তীতে যখন দেখলাম যে তারা আসলে খুব ভালো মাপের ফুটবলার নন এবং তারা কোনো থার্ড ডিভিশনের ঘরোয়া ফুটবল ক্লাবও নেই, তারা একাডেমির ফুটবলার। এবং এদেরকে বিক্রি করে বা আমাদের ভালোবাসাটাকে পুঁজি করে যে ব্যবসা করার তাগিদ, সেই ব্যবসাটা তিনি করতে পারেনি ঠিক মতো। কারণ পরে খুব ইজিলি এখন এই 2025 সালে এসে আপনি মানুষকে আসলে এত বোকা ভাবলে তো মুশকিল। সেই জায়গা থেকে তিনি ধরা খেয়েছেন তার এই ব্যবসায়। এবং ধরা খাওয়ার পরে এই যে তিনি যে আচরণটা করছেন, এতে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে যেভাবে ক্ষুণ্ণ হলো, আমার ধারণা আর্জেন্টিনা এবং ব্রাজিলে যখন এই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে কথা হবে তখন আমাদের দেশকে নিয়ে, আমরা এই দুটো দেশকে ভালোবাসি, এই দুটো দেশের ফুটবলকে ভালোবাসি। বিশ্বকাপ আসছে, এখন হাজার হাজার বাসায় ছাদে আপনি দেখবেন বারান্দায় ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা ঝুলছে। তাহলে যে ভালোবাসার মূল্য হওয়ার কথা অন্য কিছু, সেই ভালোবাসার মূল্য তো অন্য কিছু হবে। তারা আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে এবং তারা এখনো দেশ ছাড়তে পারেনি, তাদেরকে এখনো প্লেনের টিকিট কেটে দেওয়া হয়নি। আমার মনে হয় অতি দ্রুত সরকারের উচিত এই বিষয়টা হস্তক্ষেপ করা। এনএসসি কালকে বলেছে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তি নেওয়া হবে, কি নিয়ে ফেলেন শাস্তি। সেটাই, যে কালক্ষেপণ করার কি আছে। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, কলকাতায় যে ঘটনা ঘটলো সেই ঘটনার সাথে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলেছে তাদের কোনো এখানে দায় নেই, আর বাংলাদেশের ফুটবল ফেডারেশনও বলেছে লাতিন বাংলা ফুটবলের যে টুর্নামেন্ট সেখানেও তাদের আসলে কোনো দায় নেই। মানে দিন শেষে কিন্তু দায় আসলে কেউই নিচ্ছে না, দায় কেউ নিতে চায় না। তো এটাই হচ্ছে গিয়ে সমস্যা। আমার মনে হয় যে গতকাল এনএসসি জানিয়েছে যে আমরা খুব দ্রুত ব্যবস্থা নিতে চাই এবং তাদেরকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও নিতে চাই। আমার মনে হয় সবার প্রথমে এই দুটো দেশের যেই
আর 17 থেকে 20 বছরের ছেলেপেলেগুলো খেলতে এসেছে তাদেরকে, এবং তাদের জন্য তো আরো অসম্মানজনক যে তারা শেষ ম্যাচটা খেলতেই পারেনি, তাই না? যে টুর্নামেন্টে আপনি খেলতে এসেছেন যেখানে 3টা ম্যাচ হবে, হ্যাঁ, তার মধ্যে আবার বাংলাদেশের সাথে মারামারি হয়েছে, তো সবকিছু মিলে তাদেরকে দ্রুত দেশে ফেরত পাঠানোর জন্য, এবং ইটস নট এ ম্যাটার অফ জোক, মানে এতগুলো মানুষ তাদের প্লেনের টিকিট করে দেওয়া তাদের, এবং এই টিকিট কিন্তু খুব এক্সপেন্সিভ হওয়ার মানে কথা। একটা লোক একটা আয়োজন করেছে, যাদেরকে এনেছে তাদেরকে কিভাবে বাড়ি পাঠানো হবে সেটা তিনি আসলে প্রিপেয়ার্ড না, তিনি জানেন না, তিনি হয়তো অন্য প্ল্যানে ঘুরছিল, কারণ সেই টাকা তো তার কাছে থাকাই উচিত তাদেরকে যাদেরকে এনেছে। তার মানে তিনি আসলে একটা বিশৃঙ্খলাই হয়তো করতে চেয়েছিলেন। দেখা যাক আসলে তিনি তারপরেও আশা করছেন যে সব সমস্যা নাকি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। আমরাও দেখি যে সমাধান হয়ে যাক। বাইরে থেকে যারা এসছেন তারা বাংলাদেশের এই গল্প যখন গিয়ে আসলে বলবেন, সেখানে গিয়ে কি হবে সেটা আসলে আমরা আসলে ভাবতে চাই না। সব কিছু সমাধান হয়ে যাক সে প্রত্যাশা রাখতে চাই। তাই বলুন তো, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।